আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আমি রিদওয়ানা বিনতে জলিল। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন বক্তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয় রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগ চত্বরে। বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ইরান কিন্তু সাপোর্ট দিচ্ছে, সেভাবে কিন্তু সৌদি বা আদার্স কান্ট্রি কিন্তু সাপোর্ট দিচ্ছে না। ক্লাস পরীক্ষা বর্জন করার মাধ্যমে আজকে নো স্ট্রাইক করতেছে। ইসরায়েলের পতন অনিবার্য, খুব দ্রুত ইসরায়েলের পতন হবে। গাজার প্রতি সংহতি জানাতে বিক্ষোভে নামেন রাজধানীর বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা। ইসরায়েলি যত পণ্য আছে সকলকে বয়কট করে তাদের অর্থনীতিকে পুরো ধ্বংস করে দেয়া। আমরা চাই মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েল এবং ইসরায়েলের যে যারা দোসর আছে তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াই। ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনের সোচ্চার ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন। জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। যেই দোকানে কোক বিক্রি হয়, যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। এরপরও যদি বিক্রি করে সেই দোকান এখন থেকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। ইউনূস সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিন্দা আসে নাই। আমরা এই সমাবেশ থেকে নিন্দার দাবি করছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বায়তুল মোকাররম মসজিদের সামনে একই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। ইসরায়েলকে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দাও। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকাকে ইসরায়েলের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মমতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সাথে রাস্তায় নেমে আসেন সমাজের বিভিন্ন পেশার মানুষ। এমন গণহত্যার পরও প্রভাবশালী ও মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ করা হয়েছে। সিলেটের মীর বক্সটুলার কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর এবং দরগা গেট এলাকার বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলা বন্ধে দেশটিকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানে সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। সিলেট মহানগরে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। পরে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রংপুর নগরীর টাউন হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়। গাইবান্ধায় বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বিক্ষোভ হয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে। বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দিনাজপুর ও নবাবগঞ্জের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সমাবেশ করা হয়েছে নীলফামারীতে। আগামী 24 ঘন্টার মধ্যে যে সকল দোকানে ইসরায়েলি পণ্য আছে আপনারা এই পণ্যগুলো সরিয়ে ফেলুন। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। কুমিল্লা নগরীর কান্দির পাড়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করা হয়। বিক্ষোভ মিছিল হয়েছে কক্সবাজারে। ব্রাহ্মণবাড়িয়াতেও বিক্ষোভ হয়েছে। মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয় লক্ষ্মীপুরে।
নোয়াখালীতে ছাত্র জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে সর্বস্তরের জনগণের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ হয়েছে ভালুকায়, মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে শরীয়তপুরে। সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ তৌহিদি জনতা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সংহতি সমাবেশ করেছে। গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করা হয়েছে। বিক্ষোভ মিছিল হয়েছে নরসিংদী, নেত্রকোনা, ধামরাই, ফরিদপুরে। মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে গোপালগঞ্জে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় টাঙ্গাইলে। বরিশালে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বিক্ষোভ, মানববন্ধন থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ করা হয়েছে পিরোজপুরে। বাংলাদেশ সহ মুসলিম সকল বিশ্বে এক হইয়া ইহুদি এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এছাড়া আমাদের কোনো দাবি নেই। এই হত্যাকাণ্ড যদি আমেরিকা, লন্ডন, কানাডা বা ইউরোপের কোনো দেশে হতো তাহলে কি জাতিসংঘ এভাবেই নীরব ভূমিকা পালন করত? মুসলিম বিশ্ব আজ ঘুমন্ত, আমরা সবাই জাগ্রত হই। সারা ওয়ার্ল্ড ব্যাপী আমরা সবাই জাগ্রত হইয়া জিহাদের মাধ্যমে আমরা সব আদায় করে নেই। এইভাবে চুপ থাকা যায় না। মানববন্ধন বিক্ষোভ করা হয়েছে খুলনায়, কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে সমাবেশ করেছে প্রশাসন ও শিক্ষার্থীরা। বিক্ষোভ করা হয়েছে জয়পুরহাটেও। ইসরায়েলি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। নাদিরা সুলতানা, RTV। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ বন্ধ সহ মানবিক সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েলের চলমান সামরিক আক্রমণে নারী, শিশু সহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় সাহায্য বন্ধ করে মানবিক সংকট তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। সেই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে রফতানি বাড়াতে কাজ করবে সরকার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% ধার্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এমন খবরে বাংলাদেশি ব্যবসায়ী সহ সব মহলে ওঠে তুমুল সমালোচনা। 10% বাংলাদেশ। এমনই এক প্রেক্ষিতে শুল্ক বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। এটা খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। চিঠিতে আগামী 3 মাস এই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদেরকে, কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে। ট্রাম্পকে প্রধান উপদেষ্টার এই চিঠি ছাড়াও আরেকটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে দেবেন বাণিজ্য উপদেষ্টা। আরেকটা লেটার যাবে, সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন। শাকিলা করিম, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি বৈশ্বিক বাণিজ্যের একটি বড় ধাক্কা হলেও বড় ধরনের সংকট তৈরি নাও হতে পারে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। WTO সদস্য কোনো দেশ গায়ের জোরে শুল্ক বাড়াতে পারে না বলে তিনি জানান। দুপুরে বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ICCB সভাপতি। বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর কারণে ব্যবসায়ীরা চিহ্নিত হলেও তা কমানো নিয়ে সরকার সঠিক পথেই আছে। এ নিয়ে জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনায়। এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে BGMEA। পূর্বানুমান ও নিশ্চিততা
WTO মেম্বার গায়ের জোরে শুল্ক বাড়াতে বা কমাতে পারে না। এটা কতগুলো নেগোসিয়েটেড সেটেলমেন্ট অলরেডি হয়ে আছে। সেখানে যেটা আমেরিকা করেছে এটা সম্পূর্ণ ওই WTO আইনে এটা বেআইনি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীতে শুরু হলো 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনে 50টি দেশের 500-রও বেশি বিনিয়োগকারী অংশ নেন। আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সংস্কারের মাধ্যমে সরকার দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তায় 900 কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া কানিজা রিপোর্ট। বাংলাদেশ স্টার্টআপ প্ল্যানারি সেশনের মধ্য দিয়ে শুরু হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে 2টি ট্র্যাকে অনুষ্ঠান হয়। এদিন 60 জনের বেশি বিনিয়োগকারীকে চট্টগ্রামের 2টি ইকোনমিক জোন ঘুরে দেখানো হয়। প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে স্টার্টআপ বা নতুন উদ্যোগ এগোতে পারছে না বলে জানান বক্তারা। Out of these 3 different activities and 3 different projects of the ICT division. বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য কাজ করছেন তারা। We are also trying শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আমরা এই তহবিল গঠন করেছি। বাণিজ্যিক ব্যাংকগুলো এর মাধ্যমে ঋণ দিতে পারবে। তহবিলের সুনির্দিষ্ট কাঠামো ও শর্তাদি শিগগির পরিপত্র আকারে জানানো হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেন, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। We will be working to connectivity level. As you know that 35 to 45% of the বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট বন্ধ করবে না, এমনকি ভবিষ্যতেও কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। Liberalizing it for taking the access to internet to the grassroots level. সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। An ecosystem that is much easier for businesses to operate. So BIDA's role generally I see this year. বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে ইতিবাচক সাড়া মিলেছে। ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয় সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি। 50 দেশের বিনিয়োগকারীদের নিয়ে এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে জাতীয় সংসদ আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, আচরণবিধি কঠোরভাবে তদারকি করা হবে। সীমানা নির্ধারণ সংক্রান্ত সংশোধনীর বিষয়ে কমিশন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আচরণবিধি সংশোধনের বিষয়ে বৈঠক করেছে কমিশন। সভা শেষে কমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রচারে পোস্টার না রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের লক্ষ্যে আচরণবিধি কার্যকরে সর্বোচ্চ কঠোর হবে কমিশন। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। সীমানা নির্ধারণ সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে জানিয়ে কমিশনার বলেন, সম্মতি না এলে আগে সীমানায় ভোটের প্রস্তুতি নেওয়া হবে। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনা এখনো আমরা অনুমোদন পাইনি, অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা। 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছেন।
তুচ্ছ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অস্থিরতা বাড়িয়েছে। সমাজবিজ্ঞানীরা এজন্য 5 আগস্ট পরবর্তী নাজুক আইন শৃঙ্খলা আর প্রতিহিংসার রাজনীতিকে দায়ী করেন। পুলিশ কর্মকর্তারা জানান, তারা আগের চেয়ে সংগঠিত আইন নিজ হাতে তুলে নিলে পরিণতি হবে কঠিন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। 18 সেপ্টেম্বর একই দিনে সারা দেশে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। সকালে বগুড়ায় চোর সন্দেহে, বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী সন্দেহে, আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করে জনতা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 7 মাসে দেশে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হন, আহত কমপক্ষে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটে, এতে 19 জন নিহত হন, আহত আরো 20 জন। আইন শৃঙ্খলা বাহিনী যখন আইন প্রয়োগের প্রশ্নে শতভাগ বা পরিপূর্ণ যখন সফলতা বলি অথবা দায়িত্বের পরিচয় দিতে পারবে না, তখন মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার কিন্তু প্রবণতা বেড়ে যায়। নেতৃবৃন্দকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে আর সাধারণ মানুষকে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। মানুষের মধ্যে কিন্তু উগ্রতার এবং অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করার মতো মনস্তাত্ত্বিক পরিচয়গুলো আমরা মব জাস্টিস থেকে অনেক বেশি লক্ষ্য করছি। তবে এখান থেকে পরিত্রাণের উপায় হিসাবে আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ ব্যতীত এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। সেই সাথে রাজনৈতিক দলগুলোকে তার নেতাকর্মীকে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে শিষ্টাচার কিংবা যে আইন মেনে চলার যে প্রবণতা, সেটিতে উদ্বুদ্ধ করা। পুলিশ জানায়, ধাক্কা কাটিয়ে উঠে কাজে ফিরেছেন সদস্যরা। অনিয়ম করে আর পার পাওয়া যাবে না। নগরবাসীর নিরাপত্তা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ আন্তরিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজ করছে। আর যে মব কালচারের কথা বলছেন, এখানে জনগণের কিন্তু সচেতনতার বিষয় আছে। তাদের বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে আইন কোনোভাবেই নিজের হাতে নেওয়া যাবে না, আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। আইন প্রয়োগের জন্য নির্দিষ্ট সংস্থা রয়েছে, তাদেরকে কাজ করতে দিতে হবে। তাদের কাজে আপনি সহযোগিতা করবেন, কিন্তু কখনোই তাদের কাজটা আপনার কাজ মনে করবেন না। তবে সমাজের এই অস্থিরতা কেবল আইন প্রয়োগ করে দূর করা যাবে না, সাধারণ মানুষকেও আরো সচেতন ও সহনশীল হতে হবে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেলে সংসদ ভবনের LD হলে এবি পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এসব কথা জানানো হয়। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ঐক্যমত্য কমিশনের 166 প্রস্তাবনার মধ্যে 108টিতে এবি পার্টি একমত প্রকাশ করেছে জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, 32টিতে দ্বিমত এবং 26টিতে আংশিক মত প্রকাশ করেছে তার দল। আমরা আমাদের কনসার্ন শো করেছি যে এ ধরনের ইলেকট্রাল কলেজ যদি শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান, তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে। 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক 7 কর্মকর্তা সহ 11 জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন। এর মধ্যে 7 জনকে 3 বছরের কারাদণ্ড এবং 4 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মোট 1,38 লাখ টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় আদালতে মইনুল হক, মীর মহিদুর, শফিজ উদ্দিন এবং কামরুল হোসেন খান উপস্থিত থাকলেও বাকি 7 জন পলাতক। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক SMM আক্তার হামিদ ভূঁইয়া 2013 সালের 1 জানুয়ারি রমনা থানায় মামলাটি করেন। এর আগে তাদের বিরুদ্ধে 4টি পৃথক দুর্নীতির মামলায় 40 বছর করে কারাদণ্ড দেয়া হয়।
রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে 2 বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 40 জন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতের নেতাকর্মীরা 2টি বাস নিয়ে দেলাওয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। বাসটি রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি এলাকায় টানা 3 দিনে 3টি সড়ক দুর্ঘটনায় 16 জন নিহত হয়েছেন। এতে সড়কে চলাচলকারী চালক যাত্রীদের পাশাপাশি উদ্বিগ্ন স্থানীয়রাও। 8 থেকে 14 এপ্রিল জাটকা ইলিশ ধরা বন্ধে 7 দিনব্যাপী বিশেষ সচেতনতা কার্যক্রম পালন করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 20টি জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। পয়লা বৈশাখে অবৈধভাবে জাটকা ইলিশ খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ফরিদা আক্তার। এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে টালমাটাল অবস্থা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে। অতিরিক্ত শুল্ক ঘোষণার পর থেকে বিশ্বের পুঁজি বাজারগুলোতে ধস নেমেছে। বেহাল দশা ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারগুলোতেও। সেই সাথে বৈশ্বিক মন্দার আশঙ্কা ও যোগান বেড়ে যাওয়ায় শেয়ার বাজারের সঙ্গে পাল্লা দিয়ে কমছে জ্বালানি তেলের দাম। তবে শুল্ক বৃদ্ধি নিয়ে বেশ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণার পর থেকেই অস্থির হয়ে উঠেছে বিশ্বের বড় বড় পুঁজিবাজারগুলো। 1 দশকের সবচেয়ে বড় দরপতন দেখেছে এশিয়ার শেয়ার বাজার। শুধু গেল রোববারই 50,000 কোটি রিয়ালের বেশি বাজার মূল্য হারিয়েছে সৌদি আরবের শেয়ার বাজার। এর প্রভাব পড়েছে উপসাগরীয় অন্যান্য শেয়ার বাজারেও। ইউরোপের পুঁজিবাজারের অবস্থাও নিম্নমুখী। জার্মানির বাজারে 10% এবং লন্ডনে 6% পর্যন্ত দরপতন হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে শুল্ক আরোপ করে নিজেও বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের পর থেকে প্রায় 6% পর্যন্ত দরপতন হয়েছে দেশটির পুঁজিবাজারগুলোতে। অন্যদিকে বিশ্ববাজারে 4 বছরে সর্বনিম্ন হয়েছে তেলের দাম। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে বৈশ্বিক মন্দার ঝুঁকিতে কমেছে তেলের চাহিদা। এতে অন্তত 4% কমেছে জ্বালানি তেলের দাম। এছাড়া বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী সংস্থা ওপেক প্লাস হুট করে তেলের উৎপাদন বাড়িয়ে দেয়ায় চাহিদার তুলনায় বেড়ে গেছে তেলের যোগান। তাই বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে বলে জানান বিশ্লেষকরা। এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবগুলো ইতিবাচকভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত শুল্ক আরোপে মূল্যস্ফীতির বিষয়টি অস্বীকার করে তিনি জানান, আমদানি শুল্ক আরোপ করায় $1 বিলিয়ন আয় হয়েছে যুক্তরাষ্ট্রের। বিনিয়ামিন, RTV। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাসির হোসেনের ফেরার দিনে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেল তার দল রূপগঞ্জ টাইগার্স। এদিন বল হাতে 1 উইকেট পেলেও ব্যাট হাতে অবশ্য ব্যর্থ হন নাসির। এদিকে তানজিদ হাসান তামিমের ঝোড়ো সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। জিতেছে অগ্রণী ব্যাংকও। বিস্তারিত রাফি আমিনের রিপোর্ট। আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে 20 মাস পর নাসির হোসেন ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। 2021 সালে আবুধাবিতে T10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় 2023 সালের সেপ্টেম্বরে 2 বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটে বলে আলো ছড়াতে ব্যর্থ হলেও নাসিরের দল পেয়েছে দারুণ জয়। মিরপুরে এদিন টস হেরে ব্যাট করতে নেমে 159 রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বল হাতে নাসির 10 ওভারে 31 রান দিয়ে শিকার করেন 1 উইকেট।
লক্ষ্যতারায় অমিত মজুমদারের ৭৬ ও আব্দুল মাজিদের ৫৩ রানে ৮ উইকেটে জয় পায় রূপগঞ্জ টাইগার্স। নাসিরের ব্যাট থেকে আসে ৯ রান। এদিকে বিকেএসপি ৩ নম্বর মাঠে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। টস হেরে ব্যাট করতে নেমে ১২৯ রানে থামে পার্টেক্স। শেখ মেহেদী নেন ৪ উইকেট। জবাবে তামিম খেলেন ৫৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক সাইফ করেন হার না মানা ২৬ রান, তাতেই সহজ জয় পায় দলটি। দিনের অন্য ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে ব্রাদার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইমরুল কায়েসের দল। রাফি আমিন, RTV। চলতি মাসের ১১ তারিখে বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSPA। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরাদের এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে BSPA। বিকেলে অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলন করে তথ্য জানায় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এ সংগঠনটি। বিভিন্ন ডিসিপ্লিনে সেরা ক্রীড়াবিদদের পাশাপাশি সেরা সংগঠক, সেরা দল, সেরা আম্পায়ার ও জনপ্রিয় ক্রীড়াবিদের জন্য সম্মাননা থাকছে এবারের পুরস্কারের লিস্টে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনাইটেড ক্রিকেট টুর্নামেন্টে স্বপ্নধারা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে উপজেলার ধামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাওয়ার রেঞ্জার্সের বিপক্ষে ৪৬ রানে জয় পেয়ে তারা চ্যাম্পিয়ন হয়। জয়নাল ব্যাপারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এছাড়া স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা কল্যাণ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসহাক সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।